আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে ইউপি সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে ভোট ডাকাতি নির্বাচন আড়াল করার চেষ্টা, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় ঐক্যের আহ্বান কথার কথা মাত্র। ডাকসু নির্বাচনে বিজয়ী হবে ছাত্রলীগ, আশা তোফায়েল আহমেদের। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কারণে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরের, আয়তন বাড়ানোর পরিকল্পনা। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ভোট কারচুপির নির্বাচন আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের আহ্বানকে কথার কথা দাবি করে তিনি জানান বিএনপি সংসদে যোগ দেবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। নিজের ৭১তম জন্মদিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসা সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বক্তব্যে সত্য আড়াল করার ব্যর্থ চেষ্টা করেছেন সরকার প্রধান। তিনি একটা গিল্টি কনফারেন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। কেন বিএনপি ভালো করতে পারলো না, কেন তারা এত ভালো করলেন। এই নির্বাচন বাংলাদেশে একটা বড় রকমের ক্ষতি করে দিয়েছে, দীর্ঘস্থায়ী। এই নির্বাচনের ফলে মানুষের নির্বাচন প্রতিষ্ঠানটার উপরে আস্থা চলে গেল। এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপরে আস্থা চলে গেল। এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপরে আস্থা চলে যাচ্ছে, এই জন্যে যে রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যে যে উন্নয়নের তথ্য দেয়া হয়েছে তাকে শুভঙ্করের ফাঁকি বলে দাবি করেন মির্জা ফখরুল। এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এই উন্নয়ন তো একটা পুরোপুরি ধোঁকার উন্নয়ন। কিছু মানুষ বড় হচ্ছে, অত্যন্ত ধনী হচ্ছে। আপনাদের পত্রপত্রিকাতে বিভিন্ন রিপোর্টও এসছে যে বাংলাদেশের ধনীর সংখ্যা এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর গরিব হচ্ছে। প্রতিদ্রব্যের মূল্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা নিচে চলে যাচ্ছে, আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই। এ সময় প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে দলের অবস্থানও তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমাদের সঙ্গে যখন সংলাপ হলো, তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেন, এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। কিছুই করা হয়নি। একইভাবে আজকে যে কথাগুলো উনি বলছেন, এটা তো তার শুধুমাত্র কথাগুলো উনি সবসময় বলেন। আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া, এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এর আগে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অসুস্থ কারাবন্দী খালেদা জিয়াকে বারবার আদালতে হাজির হতে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে দেশনেত্রীর সুচিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, বিএনপিতে ভাঙন ধরানোর সরকারের চেষ্টা সফল হবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিজয় হবে বলে আশা করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজিত বাংলার সামনে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। তোফায়েল আহমেদ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষে যে গণজোয়ার চলছে, ডাকসু নির্বাচনেও এর প্রতিফলন ঘটবে। এই নির্বাচন কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সুলভ মনোভাব গড়ে উঠেছে বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এইবার নৌকা ভোট দিয়ে শেখ হাসিনাকে মানুষ রায় দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে যে বঙ্গবন্ধুর অসভ্যতা, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ তারা প্রতিষ্ঠিত করবে। ডাকসু নির্বাচন এই মাস আমি বিশ্বাস করি ছাত্রলীগের মধ্যে ঐক্য স্থাপিত হয়েছে। আবার আমরা সেই ৬৭-৬৮-এর মতো আবার ছাত্রলীগ বিজয় হয়ে ডাকসুকে তারা নেতৃত্ব দেবে। দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদ্রাসিন আয়োজিত সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ধর্ম মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। হজ নিয়ে এবার কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এই প্রতিষ্ঠানের আওতায় যদি কোনো কাজ আমি করতে পারি, আপনাদের যে দাবি দেওয়া সেগুলা প্রক্রিয়া করে নির্দিষ্ট লাইন লিস্টের মাধ্যমে সেগুলো সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এগুলো পড়ে থাকবে না। ইনশাল্লাহ আমি এগুলা ধর্ম মন্ত্রণালয় একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গার সম্মান যিনি নষ্ট করবেন এইখানে তার কখনো কোনোদিন জায়গা হবে না। যারা হজে যায় তাদের চোখ দিয়ে পানি পড়ে, আমরা চেষ্টা করব সকলে মিলে আল্লাহর মেহমানদের চোখের পানি আমরা ও দেখতে চাই না, পড়তে দেব না। দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কারণে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরের উপর। প্রতিবেশী দেশের সাথে ট্রানজিট সুবিধা কার্যকর হলে দেশের প্রধান এই বন্দরটির ব্যস্ততা আরও বাড়বে। এই চাপ সামাল দিতে বন্দরের আয়তন বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তাম্মিম মাহমুদ। এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে চলছে উন্নয়নের মহাকর্মযজ্ঞ। ইকোনমিক জোন হচ্ছে মিরসরাই ফেনী অঞ্চলে। বে টার্মিনাল নির্মাণ শেষে ভারতের 7 রাজ্যের সাথে পণ্য পরিবহনের ট্রানজিট সুবিধা আরও জোরালো হবে। ফলে ক্রমেই গুরুত্ব বাড়ছে চট্টগ্রাম বন্দরের। গেল বছর এই বন্দরে জাহাজ আসে ৩,৮৮৮টি। 5 বছর আগে 2013-14 সালে যা ছিল 2,294টি। সে হিসেবে জাহাজের সংখ্যা বেড়েছে 60 ভাগের বেশি। এখন আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত মাত্র 7 বর্গ নটিক্যাল মাইল উপকূলীয় এলাকায় থাকা নৌযানকে সরাসরি সুবিধা দিতে পারে বন্দর কর্তৃপক্ষ, আদায় করতে পারে মাসুল। তবে কুতুবদিয়া মহেশখালী থেকে ফিরে যাওয়া বড় জাহাজগুলো নানাভাবে বন্দরের সুবিধা গ্রহণ করলেও পোর্ট ইউজ থেকে বঞ্চিত হচ্ছে বন্দর। তাই কর্ণফুলীর মোহনা থেকে দক্ষিণে মহেশখালী পর্যন্ত 42 নটিক্যাল মাইল আর উত্তরে সীতাকুণ্ড পর্যন্ত 26 নটিক্যাল মাইল নিজস্ব এলাকা সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন ওই জাহাজগুলো আমাদের সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে থাকবে এবং সেই জাহাজগুলো আসার সময় বন্দর ডিক্লারেশন দিবে এবং আমরা সেই অনুযায়ী বন্দর চার্জ আদায় করতে পারবো। 2011 সালে আলফা, ব্রেভো এবং চার্লি নামে 3টি অ্যাঙ্কারেজে বিভক্ত করে সবশেষ বন্দরের এই সীমানা বাড়ানো হয়। দীর্ঘদিন পর হলেও আবার সমুদ্র সীমা বাড়ানোর এই উদ্যোগকে ইতিবাচক বললেও জাহাজের চার্জ যাতে সমন্বয় করা হয় সেই দাবি জানান বন্দর ব্যবহারকারীরা। এই জায়গায় যদি অতিরিক্ত এটা রাজস্বটা বেশি হয় তাহলে পরে এই জিনিসটা গিয়ে আলটিমেটলি আমাদের আমদানি রপ্তানিকারককে বেশি পে করতে হবে এবং ভোক্তাদের উপর গিয়ে পড়বে। সমুদ্র সীমার স্কয়ার নটিক্যাল মাইল বাড়িয়ে যদি আমার বন্দর সীমানা বাড়ায়, এটা আমার দেশের অর্থনৈতিকভাবে রেভিনিউ আর্নিংয়ে আমি সুবিধা পাবো। নাব্যতা সংকটের কারণে 9.5 মিটার গভীরতা ও 190 মিটার দীর্ঘ জাহাজই কেবল চট্টগ্রাম বন্দরে জেটিতে ঢোকার অনুমতি পায়। ফলে বেশিরভাগ জাহাজ নোঙ্গর করতে হয় বহির্নোঙ্গরে। গেল অর্থ বছরে নিজস্ব এলাকায় আসা জাহাজ থেকে পোর্ট ডিউজ বাবদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয় করেছে প্রায় 168 কোটি টাকা। এলাকা বাড়লে তা কয়েক গুণ হবে এমনটাই মত সংশ্লিষ্টদের। তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তোলা নেতিবাচক ধারণার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার নিয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন চায় না বলেই তারা এমন মিথ্যাচার করছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠিটা পাঠিয়েছেন, বলেছেন যে আপনার এক নাগারে তৃতীয়বার জয়যুক্ত হওয়ার জন্য দেশের যে লক্ষ কোটি জনতা আপনাকে ভোট দিয়েছে তাদের আমি সাদর অভিনন্দন জানাই। তারপরে বলেছেন যে আমেরিকা আর বাংলাদেশ অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের সেবা দিয়ে, আশ্রয় দিয়ে পৃথিবীর মধ্যে একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। আমরা আপনাদের সাথে আছি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
গমের ভয়াবহ ব্লাস্ট রোগ ঠেকানোর উপায় খুঁজতে মেহেরপুরে শুরু হয়েছে গবেষণা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই গবেষণা করছে। ফলাফল ইতিবাচক হবে বলে আশা করছেন তারা। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। গমের ছত্রাকজনিত একটি রোগের নাম ব্লাস্ট। গমের শীষ বের হওয়া থেকে শুরু করে ফুল ফোটার সময়ে তুলনামূলক উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকলে এ রোগের সংক্রমণ ঘটতে পারে। দেশে 2016 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রোগটি প্রথমে মেহেরপুরে শনাক্ত হলেও পরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল ও ভোলা জেলায় এর প্রাদুর্ভাব দেখা দেয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 15,000 হেক্টর জমির ফসল এই রোগে নষ্ট হয়ে যায়। এ রোগে আক্রান্ত হলে গমের ফলন অন্তত শতকরা 25 থেকে 30 ভাগ কমে যায়। রোগ দমনে চলে বিভিন্ন গবেষণা। তারই ধারাবাহিকতায় মেহেরপুরে কৃষিবিদ প্রফেসর বাহাদুর মিয়ার তত্ত্বাবধানে 12 জন শিক্ষার্থী সমন্বয়ে চলছে গবেষণা কার্যক্রম। আবার রোগান্ত গম খেতে অন্য কোনো ফসল, যেটা বলা হচ্ছে ক্রপ রোটেশন, যেমন লেন্টিল বা আদার্স কোনো ফসল করে সেখানে রোগ নিয়ন্ত্রণ হয় কিনা, বা ওই বছর তার পরবর্তী বছর আবার সেখানে রোগ হয় কিনা, সেই ধরনের একটা কাজ আছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কৃষক পর্যায়ে আমরা বলতে পারবো যে এই ওষুধ স্প্রে করলে অথবা এই স্টেজে যদি নিউট্রিয়েন্ট স্প্রে করা হয় অথবা এই জাতটি চাষ করা হলে আর মাঠে ব্লাস্টের আক্রমণ হবে না এবং কৃষক নির্বিঘ্নে গম আবাদ করতে পারবে। এই গবেষণা দলের শিক্ষার্থীরাও মনে করেন এতে কাঙ্ক্ষিত সফলতা আসবে। বিভিন্ন ছত্রাকনাশকের মধ্য থেকে এমন একটি ছত্রাকনাশক বেছে নেওয়া যেটা হুইট ব্লাস্টের জন্য খুবই কার্যকরী, যেটা আমরা কৃষককে বলতে পারবো। হুইট ব্লাস্টের কিভাবে ম্যানেজমেন্ট করা যায় এই ব্যাপারে আমরা এখানে গবেষণা করছি। কেবল মেহেরপুরেই নয়, গবেষণার মাধ্যমে দেশ থেকে চিরতরে ব্লাস্ট রোগ দমন করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করছি এখান থেকে যে ভালো ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ থেকে চিরতরে গমের যে ভয়াবহ ব্লাস্ট রোগ সেটা নির্মূল করা সম্ভব হবে। আমরা আশা করছি যে একটা ভালো কিছু ফলাফল আমরা এই বছরে বা আগামী বছরে এটা ট্রায়াল চলবে, আমরা পেয়ে যাব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক চাপের মুখে অবশেষে সরকারের শাটডাউন সংকট সমাধানে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিনেট ও হাউসে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়াই ফেডারেল এজেন্সিগুলোর জন্য অর্থ দিতে একটি বিলে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে দীর্ঘ 35 দিন ধরে চলা মার্কিন প্রশাসনের অচলাবস্থার আপাতত সমাধান হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 570 কোটি মার্কিন ডলারের দেয়াল নির্মাণ ব্যয় ছাড়া অন্য কোনো বিলে সই করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এমন ঘোষণা দিলে মার্কিন প্রশাসনে ওই অচলাবস্থা দেখা দেয়। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ভারতের 70তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে সকালে দিল্লির ইন্ডিয়া গেটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে লালকেল্লায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশি বিদেশি অতিথিরা। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনমুক্ত হলেও 1950 সালের এই দিনে স্বাধীন দেশটির সংবিধান চালু করা হয়। জামালপুরের সড়ক মহাসড়কগুলোতে অবাধে চলছে অবৈধ যানবাহন। এসব যান চালাচ্ছে শিশু কিশোর সহ লাইসেন্সবিহীন চালকরা। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা আর অবৈধ এসব যানবাহন থেকে চলছে চাঁদাবাজির মহোৎসব। জামালপুর থেকে লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। জামালপুর জেলা শহর সহ 7টি উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে স্থানীয়ভাবে তৈরি করা ভটভটি সহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন। এগুলো চলছে ব্যস্ততম প্রধান সড়কেও। অবৈধ সব যান চালাচ্ছে শিশু কিশোর সহ ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকরা। ফলে এসব যান নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। এমনকি রাতে আলো ছাড়াই চলে এসব যানবাহন। চালকরা বলছেন ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন ঘাটে ঘাটে চাঁদা দিয়েই তারা এগুলো রাস্তায় চালান। অনুমতিহীন এসব যান তৈরি হচ্ছে জামালপুর সদর উপজেলার গোদা শিমলা চৌরাস্তা মোড়ের একটি কারখানায়। 1,20,000 টাকা দিয়ে গাড়ি আমি কিনছি, আমাদের চৌরাস্তা মোড়েও গাড়ি বানা। আমাদের গাড়ির লাইসেন্স নাই এবং কি ড্রাইভারের লাইসেন্স নাই। আমরা যেদিকে যাই
ওখানে 20 টাকা, এখানে 20 টাকা, অমুক জায়গায় 20 টাকা, তমুক জায়গায় 50 টাকা এরকম করে দিতে হয়। অবৈধ সব ভটভটি, বিভিন্ন ভাটার ইট, মাটি, বালি, এমনকি সরকারি বিভিন্ন দপ্তরের মালামাল পরিবহনের কাজেও ব্যবহার করা হয়। ইট, বালু, মাটি সব কিছু মারা যায়। অন্য অন্য গাড়ি থেকে ভাড়া একটু কম আছে, আর ব্যাগ জায়গায় চালান জায়গা নিতে 4 করে খুঁড়ি নিয়ে গেলে ভাড়া সর্বোচ্চ 2000, 1500 এরকম একটা ভাড়া পড়ে এই সিস্টেমে গাড়িগুলো চালাইতেছে। অনুমোদনহীন এসব যান চলাচল এবং তৈরির কারখানা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। যাদের লাইসেন্স নাই বা কাগজপত্রের ফল্টেজ আছে আমরা প্রতিনিয়ত ধরতেছি, তাদের বিরুদ্ধে আইনগতভাবে মামলা রুজু করতেছি। অবৈধ যানবাহনের কারখানা যাতে কোনোভাবেই কোথাও গড়ে উঠতে না পারে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনা থেকে বাঁচতে সড়ক মহাসড়কে অবৈধ সব যান বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশায় জামালপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। বিশ্ব কাস্টমস সংস্থা WCO এর সদস্যভুক্ত 179টি দেশে পালিত হচ্ছে দিনটি। দিবসটির এবারের প্রতিপাদ্য অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ। এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে সকালে রাজধানী সেগুনবাগিচার রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া অন্যান্যের মধ্যে অংশ নেন। পরে শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পার্টেক্স খেলার খবর। চট্টগ্রামে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সিলেট সিক্সার্স। ইনিংসের শুরু থেকেই লিটন দাস এবং আফিফ হোসেন দ্রুত রান নেয়ার প্রতিযোগিতায় নামেন। 5 ওভার 1 বলে দলের স্কোরে 50 রান যোগ করেন এই দুই ওপেনার। পাওয়ার প্লের 6 ওভারে 61 রান তোলে সিলেট। দলের 71 রানে প্রথম উইকেট হারায় তারা। 22 বলে 34 রান করে তাইজুলের বলে আউট হন লিটন। এরপর জেসন রয় 1 রানে বিদায় নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ 3 উইকেটে 99 রান। এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর বিদায়ের পর সোলস্কায়ারের অধীনে এটি ছিল ম্যানুয়ের টানা 8ম জয়। এমিরেটসে গানারদের বিপক্ষে প্রথম গোল আসে অ্যালেক্সি সানচেজের কাছ থেকে। সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচের 31 মিনিটে নিজের দলকে এগিয়ে দেন চিলির এই স্ট্রাইকার। 2 মিনিটের মধ্যে জেসা লিঙ্গার্ড ব্যবধান দ্বিগুণ করেন। পরে এমরিক আবুমায়াং 1 গোল শোধ করলে 2-1 ব্যবধান নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। পুরো ম্যাচের নিয়ন্ত্রণে ধরে রাখা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 82 মিনিটে তৃতীয় গোলটি করেন অ্যান্থনি মার্শাল। রাজধানীর কর্মীটোলায় অনুষ্ঠিত হলো 13তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট। MJL বাংলাদেশ লিমিটেড এই টুর্নামেন্টের আয়োজন করে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও MJL বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী সহ অন্য গলফাররা এই প্রতিযোগিতায় অংশ নেন। পরে কর্মীটোলা ক্লাবের ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, OSP, PSC প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা M মকবুল হোসেন ও কর্মীটোলা গলফ ক্লাবের সহসভাপতি মেজর জেনারেল এনায়েতুল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার কর্মসূচির অংশ হিসেবে ঢাকার শুক্রাবাদে নিউ মডেল উচ্চ বিদ্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ওয়ালটন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের 150 জন ছাত্রছাত্রী অংশ নেয়। কর্মসূচির উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসামুর ফিরোজ ও আয়োজক গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম রাহি। এই কর্মসূচি থেকে পাওয়া প্রতিভাবান খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে ভোট ডাকাতি নির্বাচন আড়াল করার চেষ্টা। অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় ঐক্যের আহ্বান কথার কথা মাত্র। ডাকসু নির্বাচনে বিজয়ী হবে ছাত্রলীগ, আশা তোফায়েল আহমেদের। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।
এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কারণে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরের আয়তন বাড়ানোর পরিকল্পনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/atntube news। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।